দর্শনকে সহজ ও সরলভাবে উপস্থাপনা করাই হলো মিঠু টিউটোরিয়াল হোমের উদ্দেশ্য। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের দর্শনের, বিশেষ করে বেদান্ত দর্শনের আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যারা দর্শন নিয়ে খুবই চিন্তিত, আমি তোমাদের বলবো শুধু ক্লাসগুলো আমাদের এই চ্যানেল থেকে তোমরা শোনো। আর কোনো ক্লাস কিন্তু হঠাৎ করে কিন্তু শুনলে হবে না, সেই ক্লাসের একদম অধ্যায়ের প্রথম পার্ট থেকে শুনতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কি দর্শন নিয়ে যে তোমার চিন্তা, দর্শন নিয়ে যে তোমার টেনশন, সেই টেনশন কিন্তু অতি অনায়াসেই অবসান ঘটবে। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হবে বেদান্ত দর্শনের ওপরে পার্ট 3। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই কি বেদান্ত দর্শনের ওপরে অলরেডি আমি 3টি ক্লাস দিয়েছি তোমাদের। যাদের অনেকেই তোমরা কমেন্ট করেছো কি স্যার ক্লাসগুলো তাড়াতাড়ি দিন বা কবে ক্লাস আপলোড করছেন। হ্যাঁ, বুঝতে পারছি না। যারা বুঝতে পারছে না, নোটিফিকেশন যাদের যাচ্ছে না, আমি বলবো তোমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে সঙ্গে সঙ্গে আমরা যখন ক্লাস আপলোড করে দেবো তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর সেক্ষেত্রেও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা প্লেলিস্টে যাবে, ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া আছে, তোমাদের সুবিধা মতন ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে। আজকের ক্লাস আমি বলছিলাম কি বেদান্ত দর্শন নিয়ে আমি কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমরা হঠাৎ করে, আমি আগেও বলেছি আজকেও বলছি, হঠাৎ করে প্রশ্ন এবং উত্তরে তুমি যদি যাও তাহলে এত প্রশ্ন আছে দর্শনে কি তুমি পড়েও শেষ করতে পারবে না। আর তুমি যদি কোনো রকম কষ্ট করে পড়েও নাও, পরীক্ষার হলে এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকবে কি তুমি ধরতেও পারবে না। তাহলে প্রশ্ন এবং উত্তর দুটোই কম তোমাকে পড়তে হবে। তার আগে একটু তোমাকে ধ্যান দিয়ে জানতে হবে অধ্যায় সম্পর্কে কনসেপ্ট, ধারণা। আমি পার্ট 2-র শেষের দিকে বলেছিলাম, আজকে তো পার্ট 3, পার্ট 2-র শেষের দিকে বলেছিলাম কি মহর্ষি বাদরায়ণ মানে ব্রহ্মকে নিয়ে, বেদান্ত দর্শনের শেষ অংশ উপনিষদ, সেই উপনিষদের 5 জন ভাষ্যকার ছিলেন। সেই 5 জন ভাষ্যকার হলো পঞ্চ বেদান্ত সম্প্রদায়। আজকের আলোচ্য বিষয় পঞ্চ বেদান্ত সম্প্রদায়। তো যেহেতু বেদান্ত দর্শনের আমি বলে দিয়েছিলাম কি বেদান্ত মানে বেদের অন্ত, মানে শেষ অংশ উপনিষদ, সেই উপনিষদের মানে কি বলবো আর কি, ভাষ্যকার বা মহর্ষি বাদরায়ণ যে উপনিষদ, সেই উপনিষদ মানে ব্রহ্মের কথা আলোচনা করেছেন। আর উপনিষদকে নিয়ে বিভিন্ন রকমের মতবিরোধ আছে, তার জন্য মহর্ষি বাদরায়ণ একটা সূত্র রচনা করেছেন। সেই সূত্রটার নাম হলো ব্রহ্মসূত্র। তো সেই ব্রহ্মসূত্রে ব্যাখ্যাকার বা ভাষ্যকার আছেন 5 জন। সেই 5 জনকে বলা হয় পঞ্চ বেদান্ত সম্প্রদায় বা পঞ্চ বেদান্ত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আমি সেকেন্ড ক্লাসের একদম পার্ট 2-র লাস্টের দিকে আমি যে কথাগুলো বলেছিলাম ব্রহ্মসূত্রের উপর, সেই ব্রহ্মসূত্রের পরবর্তী 5 জন ভাষ্যকারকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর সেই 5 জন ভাষ্যকার ব্রহ্ম সম্পর্কে তাদের নিজস্ব কি মতামত দিয়েছেন সেটাও নিয়ে আলোচনা করব। আজকে তোমরা দেখতে পাচ্ছ স্পেশালি আমি বোর্ডের ওপরে সেই 5 জন ভাষ্যকারের নাম লিখে রেখেছি। প্রতিষ্ঠাতা যেমন একজন শঙ্করাচার্য, ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকার, আচার্য রামানুজ একজন ভাষ্যকার, আচার্য নিম্বার্ক একজন ভাষ্যকার, আচার্য বল্লভ এবং আচার্য মধ্ব। এটা কিন্তু আমি পার্ট 2-তে বলে দিয়েছিলাম। আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব কি এই যে 5 জন ভাষ্যকার ব্রহ্মসূত্রে, সেই ব্রহ্মসূত্রের ভাষ্যকার ব্রহ্ম সম্পর্কে তারা কোন কোন মতবাদ বা কোন কোন ভাষ্য কিংবা ব্রহ্ম সম্পর্কে তারা কোন কোন মতবাদ বা বক্তব্য প্রতিষ্ঠিত করেছে, এইগুলো তুমি যদি জেনে যাও অতি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমি বারবার বলবো তোমাদের অতি অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2টা একবার দেখে নেওয়া উচিত। তাহলে আজকের আলোচ্য বিষয় আমি কি তোমাদের বললাম, পঞ্চ বেদান্ত সম্প্রদায় মানে মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র রচনা করেছেন। সেই ব্রহ্মসূত্রের সংখ্যা কত? 550টি। সেই ব্রহ্মসূত্রের 5 জন ভাষ্যকার আছেন। সেই ভাষ্যকারের মধ্যে একজন ভাষ্যকারের নাম হলো শঙ্করাচার্য, খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব, দার্শনিক।
শঙ্করাচার্য একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন, মানে ব্রহ্ম সম্পর্কে। ব্রহ্ম কি, ব্রহ্ম কে, ব্রহ্ম কি থেকে তৈরি, এগুলো নিয়ে আমি বিস্তারিত বলে দিয়েছি। আমি আজকে শুধু ব্রহ্ম সম্পর্কে শঙ্করাচার্য যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠিত মতবাদের নাম বলবো কেবলা দ্বৈতবাদ। একটু ভালো করে তোমরা দেখে নেবে, তোমাদের পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসতেই পারে কেবলা দ্বৈতবাদ মতবাদটি কে প্রবর্তন করেন বা প্রতিষ্ঠিত করেন, তখন তোমরা অতি অবশ্যই উত্তরে লিখবে শঙ্করাচার্য। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে কি শঙ্করাচার্য কে ছিলেন, তখন তোমরা কিন্তু লিখবে ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকার। এটা আমি পার্ট 2-তে তোমাদের বলে দিয়েছি। তাহলে ব্রহ্মসূত্রের ভাষ্যকার কতজন? এই 5 জন। আচার্য বল্লভ ব্রহ্মসূত্রের ভাষ্যকার, আচার্য মধ্ব ব্রহ্মসূত্রের ভাষ্যকার, এই 5 জন কিন্তু ব্রহ্মসূত্রের ভাষ্যকার। আর শঙ্করাচার্য তোমার প্রতিষ্ঠিত মতবাদ, তিনি ব্রহ্ম সম্পর্কে একটা মত প্রতিষ্ঠা করেছেন, তার মতবাদের নাম হলো কেবলা দ্বৈতবাদ। তিনি আবার ব্রহ্মকে নিয়ে একটা ভাষ্যও রচনা করেছেন, আর সেই ভাষ্যটার নাম হলো শারীরক ভাষ্য। প্রিয় শিক্ষার্থী, এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে কমন আসে। দেখো তোমরা যদিও বলো কি সেমিস্টারটা একদম নতুন সিলেবাস, এটা কিন্তু সেমিস্টারের আগে এই টপিকটা কিন্তু ছিল। আর এটা কিন্তু 1 বছর পর পর এই কেবলা দ্বৈতবাদ, শারীরিক ভাষ্য বা বিশিষ্টা দ্বৈতবাদ, এই যে সিস্টেমগুলো আমি মতবাদ বা ভাষ্য লিখে রেখেছি, এইগুলো কিন্তু প্রায় বছরের পর বছর কিন্তু কমন থাকতো। এবারও কিন্তু তোমাদের কমন থাকতে চলেছে। আমি বারবার বলবো ডাইরেক্ট প্রশ্ন উত্তরে নয়, তুমি এখান থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবে। তুমি শুধু ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি যদি তোমাদের বলি বা তোমাদের পরীক্ষাতে এইরকম প্রশ্ন থাকে কি শারীরিক ভাষ্য কে রচনা করেন, একদম অ্যাবসলিউটলি একদম রাইট হবে যদি শঙ্করাচার্য তোমরা লেখো। তাহলে শঙ্করাচার্য কে ছিলেন? ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকার। কেবলা দ্বৈতবাদ কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠিত মতবাদ শঙ্করাচার্য। একদম এই পুরো লাইনটা শঙ্করাচার্য। দ্বিতীয় সেকেন্ড লাইনটা আচার্য রামানুজের, তৃতীয় লাইনটা আচার্য নিম্বার, 4 নম্বরটা আচার্য বল্লভ এবং 5 নম্বরটা আচার্য মধ্ব। এক একটা লাইন তোমাদের আমি ব্যাখ্যা করে বলবো, তোমরা শুধু ধৈর্য ধরো, কেননা ধৈর্যই আগামীতে তোমাদেরকে সফল করবে। তাহলে এই যে শারীরিক ভাষ্য বললাম আমি শঙ্করাচার্য, আর শঙ্করাচার্য জীব ও ব্রহ্মের সম্বন্ধ, এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদের এখানে লিখে দিতে পারি বক্তব্য, মানে জীব ও ব্রহ্ম সম্পর্কে, জীব ও ব্রহ্মের সম্বন্ধ বিষয়ে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো এই 5 জন তোমার ভাষ্যকার কি বলেছেন ব্রহ্ম ও জীব সম্পর্কে। দেখো শঙ্করাচার্য বলেছেন কি জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। তার মানে জীব, জীব মানে বুঝি তো যার মধ্যে প্রাণ আছে, জীব, আমরা মনুষ্য জাতি জীব। জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। অভিন্ন মানে কি? ভিন্ন না, ভিন্ন নয়। অভিন্ন মানে এক, মানে আলাদা নয়, একদম সেম। তার মানে শঙ্করাচার্য বলেছেন কি জীব আর ব্রহ্মের বক্তব্য দিতে গিয়ে কি জীবই ব্রহ্ম, জীব ও ব্রহ্ম এক, জীব আর ব্রহ্ম আলাদা নয়, হ্যাঁ, এক ও অভিন্ন। তার মানে জীব যদি মানুষ হয় তাহলে মানুষই কি ব্রহ্ম? শঙ্করাচার্য ঠিক এইরকমই বলছে কি জীব মানে মানুষই ব্রহ্ম। কেমন করে? আমরা একজন তোমার যদি বাউল সাধকের নাম শুনবো, সেই সাধকের নাম হলো লালন ফকির। তো লালন ফকির বলেছিলেন একটা মানে গানে, বাড়ির কাছে আরশিনগর, সেই গ্রাম মানে কবিতা বা গান তোমরা বলতে পারো, এটা বাউল গান, এটা এক ধরনের সাধন সঙ্গীত। যিনি তার মনের মানুষের সন্ধান পেয়েছিলেন, সেখানে সেই কবিতাতে তিনি বলেছিলেন কি বাড়ির কাছে এক আরশিনগর এক পরশী বসত করে। তিনি বাড়ি বলতে বডিকে বুঝিয়েছেন, আর এক পরশী মানে তার মনের মধ্যে যেটা বাস করে সেটা অন্য কেউ নয়, সেটা হলো মনের মানুষ, মানে সেটা হলো ঈশ্বর, সেই ব্রহ্ম। প্রতিটা জীবের মধ্যে যেটা মন বা আমাদের আত্মা আছে, আত্মা তো শূন্যে ভাসতে পারে না, জীবের মধ্যে বা মানুষের মধ্যেই থাকে। সেই মন যদি শুদ্ধি হয়, সেই মন যদি পবিত্র হয়, তাহলে সেই শুদ্ধ বা পবিত্র মনে কিন্তু ব্রহ্ম ধরা দেয়। তার মানে ব্রহ্ম কোথায় আছে? গির্জায়ও নেই, মন্দিরেও নেই, মসজিদেও নেই। তোমার মন যদি পবিত্র হয় তাহলে তোমার সেই মনে কিন্তু কি অবস্থান করতে পারে? সেই ব্রহ্ম। তাহলে সেদিক দিয়ে তুমি এবং তোমার আত্মার মধ্যে, পবিত্র আত্মা বা শুদ্ধ আত্মার মধ্যে কে থাকে? সেই ব্রহ্ম। তাহলে তোমার মধ্যেই কি থাকছে? ব্রহ্ম থাকছে। সেই অ্যাঙ্গেল বা সেই দিক দিয়ে, সেই দৃষ্টিকোণ দিক দিয়ে শঙ্করাচার্য বলেছেন জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। এটা একটা হয়ে গেল। তো পরীক্ষাতে একটা এমসিকিউ থাকতেই পারে কি জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন।
এই বক্তব্যটি কার? অতি অনায়াসেই বা অবশ্যই তোমরা বলবে শঙ্করাচার্য। এটা ছিল একটা স্টেপ শঙ্করাচার্য সম্পর্কে। তোমরা আজকের এই টেবিলটাতে শঙ্করাচার্য বা পঞ্চবেদান্ত সম্প্রদায় নিয়ে 4টা এমসিকিউ পেয়ে যাচ্ছ এখানে। বলো তো, ব্রহ্মসূত্রের একজন ভাষ্যকারের নাম কি? শঙ্করাচার্য। কেবলা দ্বৈতবাদ কে প্রতিষ্ঠা করেন? শঙ্করাচার্য। শারীরিক ভাষ্য কে রচনা করেন? শঙ্করাচার্য। শঙ্করাচার্যের ব্রহ্ম সম্পর্কিত মতবাদটির নাম কি? কেবলা দ্বৈতবাদ। শঙ্করাচার্যের ব্রহ্ম সম্পর্কিত ভাষ্যটির নাম কি? শারীরিক ভাষ্য। ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, তোমাকে জানতে হবে সেই প্রশ্নগুলো। শঙ্করাচার্য ব্রহ্ম সম্পর্কে যে মতবাদ বা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি কি? জীব ব্রহ্ম এক ও অভিন্ন, কিংবা জীব ব্রহ্ম এক ও অভিন্ন। মতবাদটি কার বা বক্তব্যটি কার? অতি অবশ্যই শঙ্করাচার্য। এটা একজন ভাষ্যকারের হয়ে গেল। সেকেন্ড, আরো একজন ভাষ্যকার আমরা পেয়ে যাব, আচার্য রামানুজ। ইনি কে? ইনি হলেন ব্রহ্মসূত্রের দ্বিতীয় আরেকজন ভাষ্যকার। কতজন ভাষ্যকার? পঞ্চবেদান্ত 5 জন ভাষ্যকার, তার মধ্যে সেকেন্ড ভাষ্যকারের নাম হলো রামানুজ। রামানুজ একটা মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন তোমার ব্রহ্ম সম্পর্কে, সেটা হলো বিশিষ্টাদ্বৈতবাদ। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে, বিশিষ্টাদ্বৈতবাদ কে প্রবর্তন করে? অতি অবশ্যই আমার বলার কিন্তু অপেক্ষা রাখে না, বুঝতেই পারছো? রামানুজ। তারপরে রামানুজ একটা ভাষ্য রচনা করেছিলেন, সেই দেখতে পাচ্ছ তোমরা এই ঘরটাতে শ্রী ভাষ্য। আর তোমার ব্রহ্ম সম্পর্কে রামানুজের একটা বক্তব্য আছে। তিনি বলেছেন, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ, জীব ও ব্রহ্ম এক। জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ বলছে এক, আলাদা নয়, একদম অভিন্ন, সেম। আর রামানুজ বলছে কি, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণীর সম্বন্ধ। এই একটা ব্যাপার বুঝতে হবে তোমাদের। আমি যদি ওইখানে লিখি চিকিৎসা, আর এখানে আমি লিখবো চিকিৎসক, চিকিৎসক। আচ্ছা, চিকিৎসা কি? একটা গুণ। তাহলে চিকিৎসা যদি একটা গুণ হয়, আর সেই চিকিৎসাতে কোনো পেশেন্ট যদি ভালো হয়ে যায়, হ্যাঁ, সুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেই চিকিৎসাটা অতি অবশ্যই গুণ হবে। আর গুণীটা কি হবে? চিকিৎসক। আচ্ছা, যদি চিকিৎসক না থাকে তাহলে চিকিৎসা কি থাকবে? কোনোদিনই নয়। তাহলে চিকিৎসার সঙ্গে চিকিৎসকের মানে ডাক্তারের একটা অতি অবশ্যই সম্পর্ক আছে। এখানে বলতে চাইছে কি, গুণের সঙ্গে গুণীর সম্বন্ধ, অর্থাৎ চিকিৎসার সঙ্গে চিকিৎসকের সম্বন্ধ। মানে একজন ব্যক্তির যে ভালো একটা স্বভাব থাকে, সেই স্বভাবটাকে কি বলা হয়? গুণ। আর যার মধ্যে ভালো স্বভাবটা থাকে সেটা হলো গুণী। দেখো, স্বভাব গুণী ছাড়া থাকতে পারে না। ওই জন্য এখানে বলতে চাওয়া হয়েছে কি, ব্রহ্মের সঙ্গে জীবের এমন একটা সম্বন্ধ, এমন অঙ্গাঙ্গি সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে কিন্তু একদম রামানুজ বলেছেন গুণের সঙ্গে গুণীর সম্বন্ধ, সেটা কোনো সময়তে কিন্তু ছেদ করা যায় না। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণীর সম্বন্ধ। মতবাদটি কার বা কে বক্তব্যটি বলেছেন? আচার্য রামানুজ। বা ব্রহ্মের গুণের সঙ্গে গুণীর সম্বন্ধই হলো ব্রহ্ম, আচার্য রামানুজ। শ্রীভাষ্য কে রচনা করেন? আচার্য রামানুজ। আচার্য রামানুজ প্রতিষ্ঠিত মতবাদটির নাম কি? বিশিষ্টাদ্বৈতবাদ। আচার্য রামানুজের রচিত ভাষ্যটির নাম কি? শ্রী ভাষ্য। ঘুরে ঘুরে প্রশ্ন, এখান থেকে অনেক প্রশ্ন হবে, মিনিমাম না হলো 30 থেকে 40 খানা প্রশ্ন হবে ঘুরে ঘুরে। অত কোশ্চেন তোমাকে আলাদা করে সেট করার কোনো দরকার নেই, জাস্ট তো টেবিলটা জেনে যাও। আমি বলছি 100% যে কোনো প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে। তাছাড়া আমি তো মক টেস্ট নিয়ে আসছি, তুমি শুধু দেখো। আমি আগামীতে মক টেস্ট নিয়ে আসবো। অলরেডি দ্রব্য সম্পর্কে আমি দিয়ে দিয়েছি 40 খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা এখনো দেখোনি, আমি বলবো প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এইরকমভাবে ধারাবাহিকভাবে আগে ক্লাস, তারপরে কিন্তু মক টেস্ট, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরও কিন্তু আনবো। তো তার জন্য কিন্তু তোমাদের বলবো, আগে কিন্তু কনসেপ্ট অর্জন করতে হবে টপিক সম্পর্কে, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তৃতীয় আরেকজন আছে আচার্য নিম্বার্ক। কে ছিলেন? ব্রহ্মসূত্রের আরো একজন ভাষ্যকার, তৃতীয় ভাষ্যকার। তিনি একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন, তার মতবাদটার নাম দ্বৈতাদ্বৈতবাদ। প্রতিটা মতবাদ ভিন্ন ভিন্ন নাম, একদম টোটালি সেম নাম নয়। যদি থাকতেন তাহলে একজনই ভাষ্যকার হতো। তাহলে আচার্য নিম্বার্ক কে? বললাম দ্বৈতাদ্বৈতবাদ প্রবর্তন করেন। তার একটা ভাষ্য আছে তোমার ব্রহ্ম সম্পর্কে, বেদান্ত পরিজাত সৌরভ, এই যে একটা ভাষ্য। তাহলে বেদান্ত পরিজাত সৌরভ এই ভাষ্যটা কে রচনা করেন? আচার্য নিম্বার্ক। তিনি একটা মতবাদ প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সম্পর্কে, দ্বৈতাদ্বৈতবাদ। আর ব্রহ্ম সম্পর্কে তোমার
আচার্য নিম্বার্কের যে বক্তব্য জীব ও ব্রহ্মের সম্পর্কে তিনি কি বলেছেন, তিনি বলেছেন ব্রহ্ম স্বাধীন একদম। আমরা জানি তো ব্রহ্ম মানে ঈশ্বর, কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, কারো ওপর একদম টোটালি নির্ভরশীল নয়, ব্রহ্ম স্বাধীন। এবং জীব এটা অতি অবশ্যই ব্রহ্ম হবে এবং জীব এটা ব্রহ্ম হবে। হ্যাঁ, ব্রহ্ম স্বাধীন এবং জীব ব্রহ্মের ওপর নির্ভরশীল বলে পরাধীন। অতি অবশ্যই ব্রহ্ম কিন্তু স্বাধীন, কিন্তু জীব মানে আমরা, তোমরা, আরো সবাই যাদের প্রাণ আছে, এই মনুষ্য জাতি বা বিভিন্ন রকমের জীব কার উপরে ডিপেন্ডেন্ট? ব্রহ্মের উপরে। তাহলে আমরা টোটালি কিন্তু স্বাধীন নয়, আমরা কিন্তু পরাধীন। তাহলে একটু আগেই একজন বলছিলেন কি জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন, আবার সেই মতবাদটা মুখ থুবড়ে পড়ে গেল আচার্য নিম্বার্কের কাছে। তিনি বলছেন কি ব্রহ্ম স্বাধীন এবং জীব ও ব্রহ্মের উপর নির্ভরশীল বলে পরাধীন, মানে জীব স্বাধীন আর ব্রহ্ম পরাধীন, মানে টোটালি এক নন। এক একটা মতবাদ কিন্তু একাধ রকমের, এই ব্যাপারগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এখানে এটা একটা পাঠ তোমার দেখতে পাচ্ছ, একদম করে নেবে তোমরা। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আচার্য বল্লভ, ইনি একজন ব্রহ্মসূত্রের ভাষ্যকার। ব্রহ্মসূত্রের ভাষ্যকার আচার্য বল্লভ তোমার পঞ্চবেদান্তর একজন প্রতিষ্ঠাতা। তিনি ব্রহ্ম সম্পর্কে যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন সেটার নাম হলো শুদ্ধাদ্বৈতবাদ, আর তিনি একটা ভাষ্য রচনা করেছেন, তার নাম হলো অনুভাষ্য। এবং অনুভাষ্য রচনা করার পরে তিনি জীব এবং ব্রহ্ম সম্পর্কে যে মতবাদটা প্রতিষ্ঠা করেছেন সেটা অতি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। সেটা হলো ব্রহ্মের সঙ্গে জীবের সম্বন্ধ হলো অংশীর সঙ্গে অংশের সম্বন্ধ। অংশী মানে আমরা পেঁয়াজ নিশ্চয় দেখেছি। আচ্ছা, পেঁয়াজকে যদি আমরা খোসাগুলোকে ছাড়াই, তাহলে ছাড়াতে 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 এমন একটা পর্যায়ে আসবে কি আমরা পেঁয়াজ আর খুঁজে পাবো না, পুরোটাই খোসাতে পরিণত হবে। আচ্ছা, খোসাগুলো নিশ্চয় পেঁয়াজেরই একটা পার্ট বা অংশ। তাহলে এখানে অংশী এবং অংশ মানে হলো পেঁয়াজের সঙ্গে সেই খোসার একটা সম্পর্ক। সেরকম ভাবে কিন্তু ব্রহ্মের সঙ্গে জীবের একটা সম্পর্ক। বক্তব্য কার? এটা আচার্য বল্লভ। এই একটা পাঠ তোমরা জেনে নেবে। আমরা ব্রহ্মসূত্রের 5 নম্বরে একজন মানে ভাষ্যকার আছে, তার নাম আমরা এখানে জানবো আচার্য মধ্ব। তিনি একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন ব্রহ্ম সম্পর্কে, সেটার নাম হলো দ্বৈতবাদ। আর আচার্য মধ্ব ব্রহ্ম সম্পর্কে রচিত ভাষ্যটার নাম হলো মাধব ভাষ্য। আর ব্রহ্ম সম্পর্কে তিনি যে বক্তব্য জীব ও ব্রহ্ম সম্পর্কে তিনি বলেছেন জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন। শঙ্করাচার্যের মতবাদের সম্পূর্ণ বিরোধী মতবাদ। তিনি বলেছেন জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। শঙ্করাচার্য সেই ব্যাপারটা মুখ থুবড়ে এখানে পড়ে যাচ্ছে আচার্য মধ্বের কাছে। সেটা হলো জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন, মানে জীব ব্রহ্ম হতে পারে না। আরো একটা জায়গায় দেখলাম আমরা কি ব্রহ্ম স্বাধীন এবং জীব ব্রহ্মের উপর নির্ভরশীল বলে ব্রহ্ম পরাধীন। তো টোটালি মানে বেদান্ত দর্শনের যে শেষ অংশ উপনিষদ, সেই উপনিষদে কিন্তু ব্রহ্মকে নিয়ে অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ থেকে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য মহর্ষি বাদরায়ণ একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই সূত্রের নাম হলো ব্রহ্মসূত্র। পার্ট 2-তে বিস্তারিত বলেছি। সেই ব্রহ্মসূত্রের 5 জন ভাষ্যকার, সেই ভাষ্যকার ব্রহ্ম সম্পর্কে কি মতবাদ, কোন ভাষ্য এবং জীবের সঙ্গে ব্রহ্মের কোন কোন বক্তব্যগুলো উপস্থাপনা করেছেন, সেইগুলো কিন্তু নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আশা আমি রাখছি ব্রহ্মসূত্রের উপরে যে 5 জন ভাষ্যকার তাদের নিজস্ব মতবাদ, ভাষ্য এবং বক্তব্য সেটা তোমাদের সামনে আমি বুঝাতে পেরেছি। কোনো একটা জায়গায় ক্লাসগুলো যদি বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, সামনে তোমাদের কমেন্ট বক্স পড়ে আছে, কমেন্ট করে জানাবে। আমি আমার তরফ থেকে চেষ্টা করব 100% তোমাদের দেওয়ার। আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থী এতটাই ছিল। ক্লাসগুলো যদি একটু কি উপকার লাগে আমি তোমাদের বলবো নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।